কেমন আছো তোমরা সব? আশা করি সকলে ভালোই আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস। যাই হোক, বোঝাতে গিয়ে বিষয়টি হয়তো বা ভিডিওটি হয়তো একটু দীর্ঘায়িত হবে, একটু ধৈর্য ধরে শুনো। যারা একাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী বা যারা গ্র্যাজুয়েশন পড়ছো তাদের উপকার বই কোনো অপকার হবে না যদি একটু মন দিয়ে শোনো। তোমরা তোমাদের ফার্স্ট সেমে এমসিকিউগুলো খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে। একটু ধৈর্য ধরে তোমরা পুরো বিষয়টি শুনো। আমরা আলোচনা করব বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস। পৃথিবীর প্রায় 4000 ভাষাকে তাদের মূলগত একটা সাদৃশ্যের ভিত্তিতে, মূলগত সাদৃশ্য বলতে তাদের অভ্যন্তরীণ একটি সাদৃশ্য, তার ওপরে ভিত্তি করে ভাষাতত্ত্বের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি পদ্ধতি হলো তুলনামূলক পদ্ধতি। সেই তুলনামূলক পদ্ধতির ওপরে ভিত্তি করে 12টা ভাষা বংশে ভাগ করা হয়েছে। সেই 12টা ভাষা বংশের মধ্যে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে কি হলো? পৃথিবীর প্রায় 4000 ভাষাকে তাদের মূলগত সাদৃশ্যের ভিত্তিতে তুলনামূলক ভাষাতত্ত্বের পদ্ধতির সাহায্যে 12টি ভাষা বংশে বর্গীকৃত করা হয়েছে। তার মধ্যে ইন্দো ইউরোপীয়, ইন্দো মিন্স ভারত, ইউরোপীয় মিন্স ইউরোপ, ভারত ও ইউরোপ, এর মধ্যে ভাগ করা হয়েছে ইন্দো ইউরোপীয়। একে মূল আর্য ভাষা বংশ বলা হচ্ছে। এটা হচ্ছে আদি উৎস। সেখান থেকে মধ্যবর্তী অনেকগুলো স্তর পার করতে হয়েছে। যেমন ধরো, আমরা যখন দোতলা থেকে নিচতলায় নামি তখন যেমন সিঁড়ির অনেকগুলো ধাপ আমরা ভেঙে ভেঙে নামি, ঠিক সেরকমভাবে ইন্দো ইউরোপীয় স্তর থেকে বাংলা ভাষায় নেমে আসার ইতিহাসটাও কিন্তু অনেকগুলো ধাপ পেরিয়ে তবে হয়েছে। এবং এই ধাপ পরিবর্তনের ফলে ভাষায় কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, ভাষার ক্রম বিকাশ হয়েছে এবং ভাষার মধ্যে এই ক্রমবিকাশের ধারায় অনেক নতুন নতুন ভাষাও জন্মলাভ করেছে। সমালোচকদের মতে এই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর লোকেরা, এরা কোথায় থাকতো? না, রাশিয়ার ইউরাল পর্বতের পাদদেশে। সেখান থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 15 শতাব্দীর কাছাকাছি সময়ে এরা ছড়িয়ে পড়তে আরম্ভ করে, পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ার কারণে এদের ভাষায় আঞ্চলিক পার্থক্য বৃদ্ধি পায়। আঞ্চলিক পার্থক্যটা কীরকম? মনে করো তোমরা 5 ভাই, এবার কর্মসূত্রে 5 ভাই দেখা যাচ্ছে ভারতবর্ষের 5টা রাজ্যে গেছো। 5 ভাই তোমরা বাঙালি। এবার 5টা রাজ্যে যাওয়ার কারণে তোমাদের ভাষার মধ্যে 5টা রাজ্যের ভিন্ন ভিন্ন ভাষার প্রভাব কম বেশি পড়তে শুরু করবে। 10 বছর 20 বছরে এগুলো ভাষার প্রভাব পড়তে শুরু করে। যেমনভাবে ধরো, ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এসেছেন এবং তাদের ভাষার প্রভাব ভারতবর্ষীয় প্রায় সব ভাষাতেই পড়েছে। তা এই যে রাশিয়ার ইউরাল পর্বতের পাদদেশ থেকে এই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষজন, যাদেরকে আর্য বলা হচ্ছে, আর্য বলতে আর্য কাদের বলা হয় না, যাযাবর গোষ্ঠীভুক্ত মানুষ, এরা খাদ্য সন্ধান যেখানে পেতেন সেখানেই এরা থেকে যেতেন। যাই হোক, এরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। তার ফলে কি হয়? এদের ভাষায় আঞ্চলিক পার্থক্য বৃদ্ধি পায়।
আঞ্চলিক পার্থক্য বৃদ্ধির কারণে এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে 10টি প্রাচীন শাখার জন্ম হয়। এই 10টি প্রাচীন শাখার একটা হলো ইন্দো ইরানীয়। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর থেকে কটা প্রাচীন শাখার জন্ম হয়? না, 10টা। এই 10টা প্রাচীন শাখার অন্যতম হলো ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠীর লোকেরা নিজেদেরকে আর্য বলে মনে করত, তাই এদের ভাষাকে আর্য ভাষা বলা হয়ে থাকে। এই ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী পরবর্তীকালে 2টো শাখায় ভাগ হয়ে যায়, একটা ইরানীয় আর্য আর একটা ভারতীয় আর্য। ইরানীয় আর্য শাখাটা ইরান পারস্যে চলতে থাকে, আর ভারতীয় আর্য শাখাটা ভারতবর্ষে প্রবেশ করে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে কি হলো? ইন্দো ইউরোপীয় থেকে 10টা শাখার জন্ম হলো, তার একটা ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় থেকে 2টো শাখার জন্ম হলো, একটা ইরানীয় আর্য আর একটা ভারতীয় আর্য। ইরানীয় আর্য শাখা ইরান পারস্যে চলতে শুরু করলো, ভারতীয় আর্য শাখা ভারতবর্ষে প্রবেশ করলো আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। সেখান থেকে বর্তমান কাল পর্যন্ত মোটামুটি 3700 বছরের ইতিহাসকে 3টে যুগে ভাগ করা হয়েছে। এই 3টে যুগ কি কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগ, মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ এবং নব্য বা আধুনিক ভারতীয় আর্য ভাষার যুগ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগের বিস্তারকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত। মধ্য ভারতীয় আর্য ভাষার যুগের বিস্তারকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক ভারতীয় বা নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এই গেল আর্য ভাষার সময়কাল। এবার আমরা চলে আসব আর্য ভাষার ভাগযোগে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টো রূপ ছিল, একটা সাহিত্যিক রূপ যেটাকে বৈদিক বা ছান্দস ভাষা বলা হতো, আর একটা কথ্য রূপ। এই বৈদিক বা ছান্দস ভাষাটা কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগ পর্যন্তই ছিল, তারপরে কিন্তু বৈদিক বা ছান্দস ভাষার ব্যবহার আর তেমনভাবে পাওয়া যায় না। যাই হোক, পরবর্তীকালে কথ্য রূপটির 4টি উপভাষা পাওয়া যায়। উপভাষা কি? উপভাষাটা সাধারণত অঞ্চলভেদে হয়ে থাকে। যেমন ধরো বাংলারও 5টা উপভাষা আছে, এটা অঞ্চলভেদে হয়ে থাকে। ঠিক সেরকমভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষারও 2টো রূপ ছিল, একটা সাহিত্যিক রূপ যেটাকে বলা হয় বৈদিক বা ছান্দস ভাষা, আর একটা কথ্য রূপ। এই কথ্য রূপটার 4টে আঞ্চলিক উপভাষা ছিল, যেমন প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। তাহলে কি হলো? 4টে কি কি? প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য, এই 4টে রূপ ছিল। এই যে 4টে উপভাষা, এই উপভাষাগুলো লোকমুখে পরিবর্তন লাভ করতে থাকলো। যে কোনো ভাষারই নিয়ম, ভাষা লোকমুখে পরিবর্তন লাভ করে। যেমন ধরো, আমরা নিজেরা গত 30 বছর আগে যে ভাষা লোকমুখে শুনিনি, আজকে আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যেতে গেলে
সে সমস্ত ভাষায় শুনতে পাই। যাই হোক, লোকমুখে ভাষার পরিবর্তন এটা স্বাভাবিক। হয়তো আমাদের কাছে ভালো লাগে না সেগুলো শুনতে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে শুনতে হয়, যেহেতু সমাজে বাস করি, বহু ইতর শব্দ শুনতে হয়। এই ইতর শব্দগুলোও কিন্তু লোকমুখে পরিবর্তিতই হয়েছে আস্তে 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 আস্তে। আজকে তো আকছার এগুলোর ব্যবহার। যাই হোক, আমরা আবার পড়ায় চলে যাই। তাহলে প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য এই চারটে উপভাষা লোকমুখে স্বাভাবিক পরিবর্তন যখন লাভ করলো, তখন শুরু হলো মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগ থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগের রূপান্তর কখন হলো? যখন কথ্য রূপগুলি লোকমুখে স্বাভাবিক পরিবর্তন লাভ করলো। প্রাকৃত ভাষার প্রথম স্তরে লোকমুখে যখন স্বাভাবিক পরিবর্তন লাভ করলো, তখন সেটার নাম হলো প্রাকৃত। লোকমুখে যখন স্বাভাবিক পরিবর্তন লাভ করলো, তখন সেটার নাম কি হলো? নাম হলো প্রাকৃত। যেমন ধরো, প্রাচ্য থেকে প্রাচ্য প্রাকৃত ও প্রাচ্য মধ্য প্রাকৃত, উদিচ্য থেকে উত্তর পশ্চিমা প্রাকৃত, মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃতের জন্ম হলো। এইভাবে প্রাকৃত ভাষা বিবর্তনের দ্বিতীয় স্তরে যখন পদার্পণ করলো, তখন এই 4 রকমের কথ্য প্রাকৃত থেকে 5 রকমের সাহিত্যিক প্রাকৃতের জন্ম হলো। তাহলে 4 রকমের কথ্য প্রাকৃত কি ছিল? প্রাচ্য থেকে প্রাচ্য প্রাকৃত, উদিচ্য থেকে উত্তর পশ্চিমা প্রাকৃত, মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য থেকে পশ্চিমা ও দক্ষিণ পশ্চিমা প্রাকৃত। এই 4 রকমের প্রাকৃত থেকে, এই প্রাকৃতগুলো কিন্তু কথ্য ছিল। কথ্য বলতে মানে মুখের ভাষা ছিল, কথা বলার সাধারণ ভাষা ছিল। যেমন ধরো, আমরা যে ভাষায় কথা বলি, রাঢ়ী ভাষা, মানে আমরা রাঢ় অঞ্চলের লোকজন যে ভাষায় কথা বলি, রাঢ়ী উপভাষা বা মান্য চলিত ভাষা, যে ভাষায় গ্রন্থাদি লেখা হয়, ব্যাকরণ পড়া হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ঠিক সেরকমভাবে এই কথ্য প্রাকৃত থেকে 5 রকমের সাহিত্যিক প্রাকৃতের জন্ম হলো। যেমন উত্তর পশ্চিমা থেকে পৈশাচী প্রাকৃত, পশ্চিমা এবং দক্ষিণ পশ্চিমা থেকে সৌরসেনী ও মহারাষ্ট্রী প্রাকৃত, প্রাচ্য মধ্য থেকে অর্ধ মাগধী প্রাকৃত এবং প্রাচ্য থেকে মাগধী প্রাকৃত। এইভাবে প্রাকৃত ভাষা বিবর্তনের তৃতীয় স্তরে প্রবেশ করলো, এবং তৃতীয় স্তরে যখন প্রবেশ করলো, তখন জন্ম নিল অপভ্রংশ। তাহলে প্রাকৃতের পরে কে জন্ম নিল? অপভ্রংশ। অপভ্রংশ ঠিক প্রত্যেকটা শ্রেণীর প্রাকৃত থেকে প্রত্যেকটা শ্রেণীর অপভ্রংশ জন্ম নিল। যেমন ধরো, মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, অর্ধমাগধী প্রাকৃত থেকে অর্ধমাগধী অপভ্রংশ, পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী অপভ্রংশ, সৌরসেনী প্রাকৃত থেকে সৌরসেনী অপভ্রংশ, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ। এবার অপভ্রংশের শেষ স্তরে জন্ম নিল অবহট্ট। প্রত্যেকটা শ্রেণীর অপভ্রংশ থেকে সেই শ্রেণীর অবহট্ট জন্ম নিল। যেমন ধরো, মাগধী অপভ্রংশ থেকে মাগধী অবহট্ট, অর্ধমাগধী অপভ্রংশ থেকে অর্ধমাগধী অবহট্ট,
পৈশাচী অপভ্রংশ থেকে পৈশাচী অবহট্ট, সৌরসেনী অপভ্রংশ থেকে সৌরসেনী অবহট্ট, মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে মহারাষ্ট্রী অবহট্ট। এই অপভ্রংশ ও অবহট্টের পরে ভারতীয় আর্য ভাষা তৃতীয় যুগে মানে নব্য ভারতীয় আর্য ভাষার যুগে প্রবেশ করল। তখন অপভ্রংশ অবহট্টের স্তর পেরিয়ে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হলো। যেমন ধরো, মহারাষ্ট্রী অবহট্ট থেকে মারাঠি ইত্যাদি ভাষা, সৌরসেনী অবহট্ট থেকে হিন্দি ইত্যাদি ভাষা, পৈশাচী অবহট্ট থেকে পাঞ্জাবি ইত্যাদি ভাষা, অর্ধমাগধী অবহট্ট থেকে অবধি ইত্যাদি ভাষা এবং সবশেষে বলছি মাগধী অপভ্রংশ থেকে বাংলা, ওড়িয়া, অসমিয়া ভাষার জন্ম হলো। সুতরাং আমরা বিনা দ্বিধায় বলতে পারি বাংলা ভাষার জননী স্থানীয় হলো মাগধী অপভ্রংশ অবহট্ট, সংস্কৃত নয়। বাংলা ভাষার জননী হলো মাগধী অপভ্রংশ অবহট্ট। যাই হোক, এই প্রসঙ্গেও নানান মতানৈক্য রয়েছে। যেমন ভাষাবিজ্ঞানী পরেশচন্দ্র মজুমদার মাগধী অপভ্রংশের অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে জর্জ আব্রাহাম, গ্রিয়ারসন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ সিদ্ধান্ত করেছেন যে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। এবং পরবর্তীকালেও দেখা গেছে যে ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে উভয় মতের পক্ষে বিপক্ষে প্রচুর যুক্তি থাকলেও গ্রিয়ারসন এবং সুনীতি কুমারের যুক্তিকেই অধিক মান্যতা দেওয়া হয়েছে এবং বাংলা ভাষার উৎসস্থানীয় হিসাবে মাগধী অপভ্রংশ অবহট্টকেই মেনে নেওয়া হয়েছে। তাহলে আমাদের এই গেল আজকের আলোচনা বিষয়, বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষা কি করে উদ্ভব হলো ইন্দো ইউরোপীয় থেকে আরেকবার ছোট্ট করে বলে দিয়ে নিচ্ছি। জাস্ট এটা একটা ট্রির মতো বলতে পারো, টেবিল বলতে পারো। ইন্দো ইউরোপীয়, সেখান থেকে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে দুটো ভাগ আসছে, ইরানীয় আর্য, ভারতীয় আর্য। ইরানীয় আর্য ইরান পারস্যে চলে গেল, ভারতীয় আর্য ভারতবর্ষে প্রবেশ করল খ্রিস্টের জন্মের 1500 বছর আগে। ভারতীয় আর্য দুটো শাখায় বিভক্ত ছিল, একটা সাহিত্যিক, একটা কথ্য। সাহিত্যিকটাকে বলা হতো বৈদিক বা ছান্দস, আর কথ্যর ছিল 4টে রূপ: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। প্রাচ্য দুটো ভাগে ভাগ হয়ে গেল, প্রাচ্য প্রাকৃত, প্রাচ্য মধ্য প্রাকৃত। উদিচ্য থেকে আসলো উত্তর পশ্চিমা প্রাকৃত, মধ্যদেশীয় থেকে আসলো পশ্চিমা প্রাকৃত, দাক্ষিণাত্য থেকে আসলো দক্ষিণ পশ্চিমা প্রাকৃত। প্রাচ্য প্রাকৃত থেকে আসলো মাগধী প্রাকৃত, প্রাচ্য মধ্য থেকে আসলো অর্ধমাগধী প্রাকৃত, উত্তর পশ্চিমা থেকে আসলো পৈশাচী প্রাকৃত, পশ্চিমা থেকে আসলো সৌরসেনী প্রাকৃত, দক্ষিণ পশ্চিমা থেকে আসলো মহারাষ্ট্রী প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকে আসলো মাগধী অপভ্রংশ, মাগধী অবহট্ট। অর্ধমাগধী থেকে প্রাকৃত থেকে আসলো অর্ধমাগধী অপভ্রংশ, অর্ধমাগধী অবহট্ট। পৈশাচী প্রাকৃত থেকে আসলো পৈশাচী অপভ্রংশ, পৈশাচী অবহট্ট। সৌরসেনী প্রাকৃত থেকে আসলো সৌরসেনী অপভ্রংশ, সৌরসেনী অবহট্ট। মহারাষ্ট্রী প্রাকৃত থেকে আসলো মহারাষ্ট্রী অপভ্রংশ, মহারাষ্ট্রী অবহট্ট। এইবার আধুনিক ভারতীয় আর্য ভাষা, যেগুলো একদম নব্য ভারতীয় আর্য ভাষার যুগে তৈরি হলো, মহারাষ্ট্রী অবহট্ট থেকে মারাঠি ইত্যাদি ভাষা, সৌরসেনী অবহট্ট থেকে হিন্দি ইত্যাদি ভাষা, পৈশাচী অবহট্ট থেকে পাঞ্জাবি ইত্যাদি ভাষা, অর্ধমাগধী অবহট্ট থেকে অবধি ইত্যাদি ভাষা এবং মাগধী অবহট্ট থেকে বাংলা, ওড়িয়া, অসমিয়া ইত্যাদি ভাষা।
যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেল খনিকা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো যাতে প্রত্যেকটা ভিডিও পাও। আমি অবশ্যই পরের দিন আবার সাহিত্যের ইতিহাস নিয়ে ফিরব। একদিন সাহিত্য, একদিন ভাষা, এভাবেই চলবে। সাহিত্যের ইতিহাস নিয়ে ফিরব। পরের দিন আমরা চণ্ডীদাসকে নিয়ে আলোচনা করব। চণ্ডীদাস বলতে বড়ু চণ্ডীদাস, শ্রীকৃষ্ণ কীর্তনের। পরদিন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত থাক, সবাই ভালো থেকো।